দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বর আর ওমকারেশ্বর হলো মধ্যপ্রদেশের দুটি জ্যোতির্লিঙ্গ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কেমনভাবে পূজা দিবেন, কত খরচা হবে, সমস্ত জানতে পারবেন এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর এই হলো আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস 22912। এই ট্রেনটি সোম, বৃহস্পতি আর শনি হাওড়া থেকে সন্ধ্যা 5টা 45 ছেড়ে পরের দিন রাত্রি 9টা 55 উজ্জয়িনী পৌঁছায়। এছাড়া আরও দুটি ট্রেন আছে, শালিমার থেকে ছাড়ে শালিমার ভুজ এক্সপ্রেস আর চিতপুর থেকে ছাড়ে কোয়া আদি এক্সপ্রেস। তো ট্রেন ছাড়তে আর বেশি দেরি নাই, তাই ট্রেনে উঠেই বাকি কথা বলব। তো বন্ধুরা, ট্রেন ছাড়া 2 ঘন্টা হয়ে গেছে, এখন রাত্রি 8টা বাজে। স্লিপারের ভাড়া পড়েছে 695 টাকা, থার্ড এসি হচ্ছে 1825 টাকা, সেকেন্ড এসি হচ্ছে 2625 টাকা আর ফার্স্ট ক্লাস হচ্ছে 4460 টাকা। এছাড়া যারা ফ্লাইটে যেতে চান তারা উজ্জয়িনীর নিকটতম এয়ারপোর্ট ইন্দোরে কলকাতা থেকে পৌঁছাবেন, যার ভাড়া পড়বে 4500 টাকার মতো। আর ইন্দোর থেকে আবার উজ্জয়িনী আসতে কারে করে 1-1500 টাকার মতো লাগবে। ইন্দোর থেকে উজ্জয়িনী হচ্ছে 60 কিলোমিটার। তো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, তাই ডিনার করে শুয়ে পড়বো। একবারে তোমাদের সঙ্গে কালকে উজ্জয়িনীতে নেমে দেখা হবে। গুড নাইট। জয় শ্রী মহাকাল। বন্ধুরা, প্রায় 28 ঘন্টা জার্নি করার পর আমি এখন উজ্জয়িনীতে এসে পৌঁছিয়ে গেছি। এবার একটা অটো রিক্সা করে নিব, দিয়ে আমি মন্দিরের কাছে গিয়ে হোটেল করব। অটো রিক্সার ভাড়া পার হেড 20 টাকা। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার। আমি 1 নম্বর গেটের কাছে হোটেল করব। আর এই হলো আমাদের হোটেল তথাস্তু। এটা হচ্ছে 1 নম্বর গেট থেকে উল্টো দিকে একটুখানি গিয়ে যাদব ধর্মশালা আর রঘুমণি প্যালেসের মাঝামাঝি জায়গা। ওখানে একটা ছোট কালী মন্দির আছে, ওখানে জিজ্ঞেস করলেই গলির মধ্যে এই হোটেলটাকে দেখিয়ে দিবে। সামনেই রিসেপশন। আর এই হলো আমাদের রুম। এটা হচ্ছে 3 বেডরুম। এটার ভাড়া হচ্ছে 1500 টাকা। এটা একটা এসি রুম। আর এই ঘরটায় শীতে 1200 টাকা ভাড়া নিবে। আর শীতকালে সবসময় গরম জলের ব্যবস্থা আছে। আর এই হলো বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হোটেলের ভিজিটিং কার্ড, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দিব। তোমরা ফোন করে অনলাইনেও ঘর বুক করতে পারো, আবার এসে অফলাইনেও ঘর বুক করতে পারো। আর ইনি হলেন হোটেলের ম্যানেজার। পরিষেবা খুবই ভালো, 24 ঘন্টায় সার্ভিস দেয়। পরের দিন সকাল সকাল চান ধান করে মন্দিরে চলে এসেছি। আর এই হলো 1 নম্বর গেটের প্রবেশ পথ। এখানে বাঁদিকে মোবাইল জুতো রাখার ব্যবস্থা আছে। আর সামনে গিয়ে ডান সাইডে হচ্ছে শীঘ্র দর্শনের কাউন্টার। গেট দিয়ে ঢুকে সামনেই এলইডি টিভি লাগানো আছে। এখানে মন্দিরের গর্ভগৃহের ছবি সবসময় সবাই দেখতে পাবে। বিশ্বের মধ্যে একমাত্র দক্ষিণমুখী শিব হলো এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। কথিত আছে যে মহাকালেশ্বরের ভস্মারতি দর্শন করবে তার অকাল মৃত্যু হবে না। আর এই হলো শীঘ্র দর্শনের কাউন্টার। এখান থেকে 250 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে, তাহলে আপনি 10-15 মিনিটের মধ্যে মহাদেবের দর্শন করতে পারবেন। ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নাই, তাই আমি এই অবধি দেখালাম। এরপরে আবার পূজা দিয়ে দেখা হবে। এবার আসো জেনারেল লাইনটা দেখাই। 1 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে বাঁদিকে আবার সোজা চলে যেতে হবে। আর এই রাস্তাটা গিয়ে পৌঁছাচ্ছে করিডরে। করিডরের এখানেই দেখতে পাচ্ছ সামনেই ব্যারিকেড করা আছে। এই হচ্ছে জেনারেল লাইনের রাস্তা। এখানেও ফোন আর জুতো রাখার ব্যবস্থা আছে। সাইনবোর্ডে দেখা যাচ্ছে শ্রী মহাকালেশ্বরের দর্শনের প্রবেশ পথ। এটাই হলো জেনারেল লাইনের রাস্তা। তো ভিতরে ফোন যেহেতু অ্যালাউ নাই, তাই আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর ওই যে সামনে ডান সাইডে মোবাইল রাখার জায়গা।
তো আমি এই সাইড দিয়ে ঘুরে এসে মেন প্রবেশপথটা দেখাচ্ছি। এই হলো মেন প্রবেশপথ, এখান দিয়েই মন্দিরের ভিতরে সবাই প্রবেশ করবে। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার বিকালবেলা বেরিয়ে পড়লাম করিডোর ঘুরতে। বন্ধুরা, 900 মিটার দীর্ঘ এই করিডোর রুদ্রসাগর হ্রদ দ্বারা বেষ্টিত। মহাদেবের বিভিন্ন কাহিনী মূর্তির মাধ্যমে এখানে বর্ণিত আছে। করিডোরের প্রধান দুটি প্রবেশপথ, একটি নন্দী গেট, একটি পিনাকি গেট। বেলে পাথরের প্রায় 108টি স্তম্ভ এখানে আছে। আর হিন্দু পুরাণ অনুযায়ী 192টি বিভিন্ন রকমের মূর্তি দেবদেবীর আছে। আর এই করিডোরে 40 থেকে 50 প্রজাতির গাছ আছে, যার জন্য একে গ্রিন করিডোরও বলা হয়। বয়স্কদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা আছে, যার জন্য কোনো টাকা লাগে না। এই করিডোরের দুরকম রূপ, দিনের বেলায় একরকম সুন্দর আর সন্ধ্যাবেলায় লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়, সেটাও দেখতে আরও সুন্দর। মহাকাল লোক করিডোর 2022 সালের 11 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। আর এই করিডোর বানাতে 885 কোটি টাকা খরচ হয়। সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি করিডোর খোলা থাকে দেখার জন্য। পুরো করিডোর ভালোভাবে ঘুরতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে। আর এই হলো ভক্ত নিবাস। এখানে থাকতে গেলে ফোনের মাধ্যমে 1 মাস আগে থেকেই ঘর বুক করতে হবে, যার মূল্য হলো ডবল বেড 1300 টাকা। আর ভক্ত নিবাসের পাশেই ভারত মাতার মন্দির। আর বন্ধুরা, আমরা অনলাইনে ভস্মারতির টিকিট পাইনি, কারণ ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গেই সব টিকিট শেষ হয়ে যায়। তাই আমরা লাইন দিয়ে ভোর 3টা থেকে দাঁড়িয়েছিলাম। তারপরে মন্দিরের গেট খুলে জেনারেল লাইনের মাধ্যমে এসে আমরা টিভি স্ক্রিনে ভস্মারতি দেখেছি। এছাড়া অফলাইনে ভস্মারতির টিকিট বুক করা যায়, তার জন্য আধার কার্ড ও পাসপোর্ট সাইজ ফটো দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। করিডোর ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেল, তাই আমরা সন্ধ্যার টিফিন খেতে বাইরে বেরিয়ে আসলাম। মধ্যপ্রদেশের বিখ্যাত রেসিপি পোহা, তোমরা আসলে অবশ্যই একবার ট্রাই করো, খেতে খুব সুন্দর। আবার আমরা করিডোরে ঢুকে আবার সন্ধ্যার লাইটিং দেখব, তাই আবার খাওয়া দাওয়া করে নন্দী গেটে দিয়ে প্রবেশ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ লাইটিং সব জ্বলে উঠেছে আর খুবই সুন্দর লাগছে। চলো তোমাদেরকে আরেকবার ভিতরটা দেখাই। তবে বেশিক্ষণ আমরা দেখতে পারিনি, এতটা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিলো, তাই ব্যাটারি চালিত গাড়িতে করে আবার মন্দিরের কাছে চলে গেছিলাম। আর সন্ধ্যা আরতিও দেখার ছিল, সন্ধ্যা 7টা বাজছিল, তাই আমরা আবার সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরে প্রবেশ করে জেনারেল লাইনের মাধ্যমে টিভি স্ক্রিনে সন্ধ্যা আরতি দেখেছিলাম। মহাকাল মন্দিরে 4 বার আরতি হয় আর 4 রকমভাবে সাজায়। ভোর 4টায়, সন্ধ্যা 7টায়, আর দুপুরে একবার, আর রাতে একবার 11টায় শয়ন আরতি হয়। 4 বারে 4 রকম রূপে মহাকালকে সাজানো হয়। বন্ধুরা, সারাদিন মন্দির ঘুরতে, করিডোর দেখতে আর পূজা দিয়ে কেটে গেল। পরের দিন আমরা ভোরবেলা উঠে ভস্মারতি দর্শন করে সাইট সিন দেখতে বেরিয়ে গেছিলাম। 500 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে প্রথমেই চলে এসেছি মহর্ষি সন্দীপনী আশ্রম দেখতে। এখানে কৃষ্ণ বলরাম গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয় দর্শনীয় স্থান মঙ্গলধাম। এখানে মঙ্গল দোষ, কাল সর্প দোষ আর মাঙ্গলিক দোষ, সব রকমের দোষ নিবারণ হয়। ভারতবর্ষের একমাত্র মঙ্গলের দোষ নিবারণের মন্দির এটি, যা মহাদেবকে সমর্পিত। তারপর এসে পৌঁছালাম কাল ভৈরব মন্দির। কথিত আছে কাল ভৈরব না দর্শন করলে মহাকালেশ্বর দর্শন অসম্পূর্ণ। এখানে প্রচুর ভিড় হয়, প্রায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাই এখানে সময় হাতে করেই আসতে হবে। এরপর এসে পৌঁছালাম গটকালিকা মন্দির। এটা একটি শক্তিপীঠ।
এরপর ভট্টারি গুহাও আছে, সেটার ভিডিও আমার করা হয়নি। তারপর প্রায় 5-7 কিলোমিটার দূরে অবস্থিত চিন্তামণি গজানন মন্দির। এটি হচ্ছে গণেশের মন্দির। কথিত আছে যে এই মন্দিরে যে দর্শন আর পূজা করবে তার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। তাই আমরাও চললাম পূজা দিতে এবং সত্যি সত্যি পূজা দিয়ে খুব মন ভালো হয়ে গেল। সাইট সিন করতে 3-4 ঘন্টা লেগে গেল। তারপরে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে খেয়ে দিয়ে আবার বিকালে বেরিয়ে পড়লাম বড় গণেশ মন্দির দেখতে। এই হলো বড় গণেশজির প্রতিমা। তারপর চললাম বিক্রম টিলা দেখতে। এখানে বিক্রমাদিত্যের ভব্য প্রতিমা, আর তার পাশে তার নবরত্ন শোভার 9 জন পণ্ডিতেরও প্রতিমা আছে। এখানে কিছুক্ষণ কাটিয়ে রামঘাটের আরতি দেখে এসে পৌঁছালাম হরসিদ্ধি মাতার মন্দিরে। হরসিদ্ধি মাতার মন্দিরে জুতা রাখার কাউন্টারে জুতা রেখে দিলাম। তারপরে একটা জায়গা দেখে বসে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে। এখানে 1001টা প্রদীপ একটি গাছার মধ্যেই জ্বালানো হয় এবং মানুষরা এটা উঠে জ্বালায় কোনো মই বা কোনো সিঁড়ির সাহায্য ছাড়াই। খুব সুন্দর এই আরতি দেখতে। এখানে হরসিদ্ধি মাতার এক পাশে শিব মন্দির আর সামনে গণেশ মন্দির আছে। তো বন্ধুরা, আজকের মতো উজ্জয়িনী মহাকালেশ্বর সাইট সিন শেষ। পরের দিন সকালবেলা আমরা ওমকারেশ্বরের পথে যাত্রা শুরু করলাম। মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বর 150 কিলোমিটার। সময় লেগেছিল 4-4.5 ঘন্টা, আর যাওয়া আসা মিলে গাড়ি ভাড়া পড়েছিল 3800 টাকা। সকাল 9টায় যাত্রা শুরু করে 1:30টার সময় আমরা ওমকারেশ্বরে পৌঁছালাম। তোমরা চাইলে বাসেও আসতে পারো। আর এই হলো ঝোলা ব্রিজ। এইখানেই ঝোলা ব্রিজের কাছেই আমরা হোটেল করেছিলাম যাতে মন্দিরে পুজো দিতে খুব সুবিধা হয়। এই পুলের শেষ মাথাতেই মন্দিরের প্রবেশ পথ। আর ওই হলো ওমকারেশ্বর মন্দির। বোটে করে নদী পার হয়েও মন্দিরে যাওয়া যায়। এটা নতুন ঝোলা পুল। এর এক পাশে ওমকারেশ্বর মন্দির আর অন্য পাশে মমলেশ্বর রোডে মমলেশ্বর মন্দির আছে। আমরা হোটেল ঠিক করে নর্মদা নদীতে স্নান টান করে রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা ওমকারেশ্বর মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা নৌকাতে করে নর্মদা নদী পরিক্রমা করে তারপরে ওই পারে ওমকারেশ্বর মন্দিরে যাব। খুব সুন্দর দৃশ্য। পুরো নর্মদা পরিক্রমা করতে পার হেড 200 টাকা করে লাগে। আবার ইচ্ছা করলে নৌকা রিজার্ভ করেও ঘোরা যায়। ওমকারেশ্বর মন্দির হচ্ছে 12 মঞ্জিলা মন্দির, কিন্তু সোমবার থাকায় মন্দিরে খুব ভিড় ছিল। 4-5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে বলে আমরা পরের দিন পণ্ডিতজি ঠিক করে পার হেড 300 টাকা করে ভোর 5টায় পূজা দিয়েছিলাম। মহাকালেশ্বর বা ওমকারেশ্বর দুটো মন্দিরেই শনি, রবি, সোম এই 3 দিন খুব ভিড় থাকে, আর এমনি ছুটির দিনেও খুব ভিড় থাকে। আর উজ্জয়িনী আসার সঠিক সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। অন্য সময় খুব গরম থাকে। ওমকারেশ্বর দর্শন করে মমলেশ্বর দর্শন না করলে ওমকারেশ্বর দর্শন সম্পূর্ণ হয় না। তাই মমলেশ্বর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আজ রাত 1টায় শিপ্রা এক্সপ্রেসে উজ্জয়িনী থেকে হাওড়া আবার ফিরে যাব। আমাদের এখানেই ভ্রমণ শেষ। এবার তোমাদের জানাই কত খরচা হলো। ডবল বেডরুম 1000 টাকা ভাড়া হিসাবে পার হেড 500 টাকা, আর 3 দিনের পড়েছিল মোট 1500 টাকা। খাওয়ার 120 টাকা থালি হিসাবে দুবেলাতে 240 টাকা, আর 5 দিনে পড়েছিল 1200 টাকা। আর মহাকালেশ্বর থেকে ওমকারেশ্বরের গাড়ি ভাড়া যাওয়া আসা 3800 টাকা। 5 জনের হিসাবে পার হেড পড়েছিল 760 টাকা। আর মহাকালেশ্বরে সাইট সিন করতে অটো ভাড়া পড়েছিল পার হেড 100 টাকা।
ট্রেন ভাড়া যাওয়া আসা মিলে স্লিপারে টোটাল পড়েছিল 1400 টাকা। তাহলে সব মিলিয়ে খরচ পড়লো 4960 টাকা, মানে এক একজনের পার হেড 5000 টাকার মতো। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।